বিতর্কিত হচ্ছে এবারের বিশ্বকাপটা। গতকালকের ম্যাচও কিন্তু বিতর্ক ছিল, যে গোলটা ফ্রান্স প্রথম দিয়েছে ওটাও কিন্তু একটা হ্যান্ডবল ছিল, হাতে লেগেছিল। আশরাফ হাকিমি বারবার দেখেছি এসে রেফারির কাছে বলছেন যে সেটা হ্যান্ডবল, শেষ পর্যন্ত সেটি কিন্তু গোলই দেওয়া হয়েছে। কিন্তু একইভাবে আর্জেন্টিনার বিপক্ষে যে সবশেষ ম্যাচটা ছিল ইজিপ্টের, সে ম্যাচেও কিন্তু ফাউলের পরে গোল করেছিল ইজিপ্ট, শেষ পর্যন্ত সে গোলটা বাতিল করা হয়েছিল। দেখেন, বড় দলগুলো সবসময় একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে যদি আর্জেন্টিনাকে ফাইনালে উঠে যায়। আরো যদি একটা তাহলে দিস দ্য ভেরি ফার্স্ট টাইম পরপর দুই বিশ্বকাপে একই প্রতিপক্ষ, দুই ফাইনালিস্টই হবে। এবং আমার ব্যক্তিগত ধারণা যেটা বলছে এভাবেই দুই বিশ্বকাপে আসলে পরপর যদি এইভাবে হয় তাহলে এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এবারও। ঠিক আছে, তবে আরো একটা যদি আমরা প্রেডিকশনে এগিয়ে যাই, সেক্ষেত্রে যদি ফ্রান্সকে যদি স্পেন রুখে দেয়, এবং এই স্পেনের খেলাটা আসলে সেমিতে কেমন হবে সেটা কিন্তু নির্ধারিত হয়ে যাবে স্পেনের আজকের ম্যাচটা দেখলে। তারা আসলে কিভাবে শক্তিশালী তাদের শক্তি প্রদর্শন করবে সেটার উপর নির্ভর করে। রিমন, স্বাগত জানাচ্ছি আজকে স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশনে। শেষের দিকে বিশ্বকাপ, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা, ফ্রান্স কি এবারের বিশ্বকাপটা জিতেই নিচ্ছে নাকি? কি মনে হচ্ছে খেলা দেখে? একটা তর্ক আসলে কয়েকদিন গেল, 1.5 দশক ধরে হয় যে সর্বকালের সর্বসেরা ফুটবলারকে, ক্রিস্টিয়ানো রোনালদো নাকি মেসি। আবার মনে হয় এবারে বিশ্বকাপ পরে সেই উন্মাদনা, সেই তর্কে নতুন একটা মাত্রা যোগ হবে, কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স এবারে বিশ্বকাপ জিতবে কিনা সেটা সময়ের দাবিদার। তবে আপনি স্ট্যাটের যদি বলেন, পারফরমেন্সের যদি কথা বলেন, স্যার এক কথায় এবারে বিশ্বকাপ ফ্রান্সের না জেতার কোনো কারণ আমি দেখছি না। তারা যেভাবে আসলে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে তাদের যে খেলায়, তাদের যে আগ্রাসী ফুটবলের ধরন, এবং আমরা যে ম্যাচটা নিয়ে আসলে কথা বলাটা শুরু করব মরক্কোর সাথে, আরো একবার পরপর দুই বিশ্বকাপে মরক্কো থেকে বিশ্বকাপ থেকে বিদায় জানিয়ে দিল ফ্রান্স, এবং একদমই তাই। এবং মরক্কোর জন্য সেটা দুর্ভাগ্যই ছিল যে তারা দুটি বারই আসলে ফ্রান্সের মুখোমুখি হয়েছে। দুর্দান্ত অসাধারণ এক ফুটবলের প্রদর্শনী কিন্তু ফ্রান্স করেছে। আমরা যদি ম্যাচ টেবিলের দিকে যাই, রিমন। জি সারা, আসলে আপনি যদি ম্যাচের কথা বলেন, অনেক সময় স্ট্যাট বা রেটিং এ সবকিছু থাকে না। আপনি নিশ্চয়ই ম্যাচটা দেখেছেন, মানে একটা দল কোয়ার্টার ফাইনাল একটা ম্যাচ কতটা একপাক্ষিক হতে পারে। পুরো ম্যাচে যখন ওসমান দেমবেলে গোলটা দিল, তখন মরক্কোর ফুটবলারদের চেহারার দিকে আমি তাকাচ্ছিলাম, পারলে যেন তারা ওই সময় মাঠ থেকে উঠে যায়, এবং তারা বুঝে গেছেন যে এই ম্যাচে আসলে তাদের পক্ষে ব্যাক করা সম্ভব না, আরো বড় ব্যবধান হতে পারত। ইয়াসিন বুনু পেনাল্টি তো ঠেকিয়েছেনই, 7টা অন টার্গেটের শট তিনি ঠেকিয়েছেন। সবকিছু মিলিয়ে ফলাফলটা যদি 7-0 হতো তাহলে আসলে অবাক কিছু থাকতো না। ক্লিনিক্যাল কোনো সুযোগ আসলে মরক্কো তৈরি করতে পারেনি। গোটা টুর্নামেন্টে আসলে মরক্কো আমরা দেখেছি যে নেদারল্যান্ডসের সঙ্গে নকআউটের ম্যাচে তারা টাইব্রেকারে জিতেছে। অন্তত মরক্কো দলটাকে নিয়ে যেভাবে আলোচনা হয়েছে, এবারের পারফরমেন্স এবার বিশ্বকাপে অন্তত আমার কাছে ততটা ওভার হাইপ। তারপরও আসলে মরক্কো যেভাবে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেই আসলে সেমিফাইনাল খেলেছে গেল বিশ্বকাপে, এবং তাদেরকে নিয়ে আশাটা, তাদের আশার প্রতিফলন কিন্তু তারা দেখিয়েছে তাদের খেলা নিয়ে। কিন্তু 9 জন ফুটবলারের জন্ম ফ্রান্সে। জি, এবং এটা নিয়েও আমি আসলে দেখছিলাম যে একই জার্সিতে 6 মাস আগেই কিন্তু তারা 6 মাস আগে ফ্রান্সের জার্সিতে তারা খেলেছে, বিশ্বকাপ তিনি আসলে খেলছেন মরক্কোর জার্সিতে। ওসমান দেমবেলে, তিনি আসলে বলা হচ্ছে যে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে গোল নিয়ে অনেক কথা হচ্ছে, ওনার রেকর্ড নিয়ে অনেক কথা হচ্ছে। এই ম্যাচটা আসলে পুরোটাই পরিচালিত করেছেন ওসমান দেমবেলে। গোল হয়তোবা তিনি একটা করেছেন। আপনি যদি ওসমান দেমবেলের স্ট্যাটের দিকে তাকাই আমরা, ওসমান দেমবেলে পুরো ম্যাচটাতে আপনি দেখুন, একটা গোল, একটা অ্যাসিস্ট, অন টার্গেট শট দেখাচ্ছে, কিন্তু আপনি যদি অ্যানালাইসিস দেখেন ম্যাচটা, আপনি বলছিলেন যে যারা ম্যাচটা দেখেছে, সম্ভবত 22টা সুযোগ তৈরি করেছে ফ্রান্স পুরো ম্যাচে, এবং 8টা সুযোগই কিন্তু তৈরি হয়েছে ওসমান দেমবেলের পা থেকে। এই ফ্রান্সকে আসলে রুখতে তাদেরকে সেমিফাইনালে যেই যাক, স্পেন কিংবা হচ্ছে বেলজিয়াম, বড় কিন্তু একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। রিমন, শুধু তাই নয়, আমার মনে হয় এখনই যারা আর্জেন্টিনান ফ্যান তারা একটা ইকুয়েশন কিন্তু ইতোমধ্যে করে দিয়েছে। আমাদের হেডলাইনটাও নিশ্চয়ই তেমনই, যে আসলে আপনি কি তা মনে করছেন আসলে আর্জেন্টিনা সেমিফাইনালটা উঠতে যাচ্ছে? এবারের বিশ্বকাপে প্রেডিকশন আপনি যদি বলেন, সেই প্রেডিকশন খুব একটা কাজে লাগেনি। ব্রাজিলকে নিয়ে অনেকে প্রেডিকশন করেছিল, পর্তুগালকে নিয়ে প্রেডিকশন করেছিল, ইভেন স্পেনের কে নিয়ে প্রথম ম্যাচে যখন কাবো ভার্দে, তাদেরকে নিয়ে কেই বা প্রেডিকশন করেছে ওই গ্রুপে, সৌদি আরব। প্রেডিকশন খুব একটা কাজে লাগছে না, কিন্তু যেভাবে আসলে ফিক্সচারটা হয়েছে, যেভাবে সমর্থকরা বলছেন, বিশেষ করে যারা আর্জেন্টিনান সমর্থকরা না, তারা যেভাবে বলছেন যে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে যে কোনো মূল্যে নিতে চায়, ফ্রান্স আর্জেন্টিনা ফাইনাল হতে পারে, এবং সেই শোধটা নেওয়ার জন্য কিন্তু ফ্রান্স প্রস্তুত। আপনি ওসমান দেমবেলের কথা বলছিলেন, নিশ্চয়ই আমি ওসমান দেমবেলেতে আসবো। তবে শোধের কথা বলছিলেন, হ্যাঁ ফ্রান্স তো অবশ্যই শোধ নিতে প্রস্তুত।
টানা 3 বিশ্বকাপে, আপনার নিশ্চয়ই মনে আছে ব্রাজিলের পর টানা 3 বিশ্বকাপের সেমিফাইনালে তারা খেলার যোগ্যতা অর্জন করেছে। এই ফ্রান্স দলটা, আপনি দেম্বেলের কথা বলছিলেন সারা, দেম্বেলে কি জেতেনি? সবশেষ ব্যালন দেওয়ার ডেম্বেলে জিতেছেন। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগের রানিং চ্যাম্পিয়ন তারা, পিএসজির হয়ে তিনি খেলেন, লিগ জিতেছেন, যে আমরা ফ্রান্সের লিগ বলছি। ক্যারিয়ারে একটা অসাধারণ সবকিছু মিলিয়ে আপনি রেটিংটাই দেখেন না, 8.9। আমরা এই শুরুর আগে ব্যালন দ'র জয় করা ফুটবলার সম্ভবত তিনি বিশ্বকাপ যদি জয় করে ফেলেন আরো একটা রেকর্ড হতে যাচ্ছে, আরো একটা ব্যালন দ'র। তবে এই ব্যালন দ'র শেষ পর্যন্ত দেম্বেলে জিতবে না কিলিয়ান এমবাপ্পে জিতবে, এটাও কিন্তু একটা বড় আলোচনা। তবে হ্যাঁ, তিনি রিয়াল মাদ্রিদ হয়ে খেলেন, রিয়াল মাদ্রিদ এই মৌসুমে আসলে কিছুই জিততে পারেনি, সেক্ষেত্রে হয়তো ভাই এমবাপ্পেকে কিছুটা হলো পিছিয়ে রাখবে স্যার। এই ম্যাচে আসলে মরক্কো যেভাবে পিছিয়ে গেল এবং যে আগ্রাসনটা ফ্রান্স দেখিয়েছে মিডফিল্ডে কিংবা তাদের ডিফেন্স লাইনে, সব থেকে অবাক করার বিষয় ছিল, আমরা আসলে গতকালই আলোচনা করছিলাম যে ডিফেন্স লাইনটা ফ্রান্সের আসলে তেমন একটা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেনি এবং আরও একটা ম্যাচে কিন্তু অসাধারণ ডিফেন্স, তা সম্ভবত একটা তারা অন শট টার্গেট করতে পেরেছে, মরক্কো করেছে 7টা, একটা ওয়ান টার্গেট শট। জি স্যার আপনি বলছিলেন এবারের বিশ্বকাপে প্রতিপক্ষের জালে 16টা গোল দিয়েছে ফ্রান্স, হজম করেছে 2টা গোল। আমি বারবার দেখছিলাম যে জুলুস কোন্দে এবং উপেমেকানো এরা বারবার হচ্ছে, এরা তো লেফট ব্যাক, বাট এরা বারবার আসলে সেন্টার উঠে যাচ্ছিল এবং দুয়ে এবং দেম্বেলের কাজটা আসলে, যে কাজটা আসলে আমরা যদি এখানে যে ফিকচারটা রয়েছে, অর্থাৎ যে আপনার যে স্টার্টিং লাইনআপের যে ফরমেশনটা দেওয়া হয়েছে কিছুটা বোধহয় ভুল রয়েছে, এই জায়গাটা ফাঁকা দেখা যাচ্ছে এইখানে আসলে। জি, যে এই আমরা কি আচ্ছা আমরা এমবাপ্পে সামনে চলে আসবে, মানে তাদের আসলে কোনো পরীক্ষাই দিতে হয়নি শেষ পর্যন্ত। ফ্রান্স তাদের শেষ 4টা নিশ্চিত করে ফেলেছে। রিমন, আমরা আজকের ম্যাচটা নিয়ে যদি আলোচনা করতে চাই, স্পেন এবং বেলজিয়াম দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হতে যাচ্ছে এবং আরও একটা ইউরোপিয়ান ফুটবলের একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু তা আমরা দেখতে যাচ্ছি। এই ম্যাচে আপনি কাকে বলবেন, কে হতে যাচ্ছে ফেভারিট? এই এবারের স্পেন দলটাকে না, আমার 2010 সালে যে স্পেন দল নিশ্চয়ই মনে আছে আপনার, সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে যেবার তারা বিশ্বকাপ জিতল এবং একবারই তো জিতেছে তারা, ওই দলটার সঙ্গে আমি অনেকটাই মিল খুঁজে পাচ্ছি। আপনি দেখেন এবারে স্পেনের যাত্রাটা শুরু হয়েছে কাবো ভার্দের মতো প্রতিপক্ষের বিপক্ষে, গোল শূন্য ড্রয়, সমালোচনা অনেক হয়েছে সেই দলের, প্রথম ধাক্কাটা তারা ওইভাবে খেয়েছে। এবারের বিশ্বকাপেও তারা ওই টোটাল টুর্নামেন্ট একটা গোলই হজম করেছিল। এবারের বিশ্বকাপেও কিন্তু তারা এখন পর্যন্ত কোনো গোল হজম করেননি সারা। আপনি যদি আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নিকো উইলিয়ামস, যিনি কিনা সবশেষ পর্তুগালের বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি, তিনি এই ম্যাচের জন্য ফিট, ফুল ফিট নন বাট তিনি এই ম্যাচের জন্য ফিট। সবকিছু মিলিয়ে ডেফিনেটলি আসলে স্পেনকে এগিয়ে রাখবো। তবে আপনি বেলজিয়ামের কথা বলছিলেন, 2018 সালে যে বেলজিয়ামের তরুণ প্রজন্মের কথা বলছিলেন, যখন রোমেলু লুকাকো, কেভিন ডে ব্রুইনা একেবারে তরুণ ছিল, এইবার তারা কিন্তু অনেক বেশি অভিজ্ঞ এবং তাদেরও সেই বিশ্বকাপ। এবং এই বিশ্বকাপটাও যদি দেখেন, বেলজিয়াম কিন্তু শুরুতে কিছুটা নিজেদের ছন্দ ছাড়াভাবে তারা কিন্তু শুরু করেছে, কিন্তু ধীরে ধীরে যখন টুর্নামেন্টটা এগিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে তারা 5-1 গোলে তারা জিতলো, নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে এবং নকআউটে সেনেগালের সাথে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গিয়েছিল এবং সেই ম্যাচে কোচ গার্সিয়া তার আসলে যে সাবস্টিটিউশন নেওয়ার যে ট্যাকটিক্স এবং টেকনিকটা, সেটা কিন্তু দুর্দান্তভাবে বেলজিয়ামের পক্ষে গিয়েছে এবং বেলজিয়াম কিন্তু ধীরে ধীরে টুর্নামেন্ট যখন এগিয়েছে আরো বেশি শক্তি দেখিয়েছে এবং শেষ ম্যাচটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনার একটা ম্যাচ ছিল এবং ধারণা করা হচ্ছিল আসলে যে যুক্তরাষ্ট্র স্বাগতিক হিসেবে হয়তোবা এই ম্যাচটা জিতেই যাবে, বালোগানের লাল কার্ড কিংবা যুক্তরাষ্ট্রে একদমই অনেক তর্ক বিতর্ক হচ্ছিল, কিন্তু বেলজিয়াম যে ডমিনেটিং ফুটবলটা সেই ম্যাচে খেলেছে, স্পেনের জন্য কিন্তু একটা হুমকি নিশ্চিতভাবে অপেক্ষা করছে। আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না, এই কারণে মনে করি না, স্পেনের এই দলটা যদি দেখেন, আপনি বলছিলেন হুমকি হলে তো আসলে ফরওয়ার্ড কিংবা মিডফিল্ডে হয়, বর্তমান বিশ্বকাপের সেরা মিডফিল্ড ছিল পর্তুগালের। এই দলটা হয়তো 1-0 ব্যবধানে স্পেন জিতেছে, কিন্তু গোটা ম্যাচে পর্তুগাল কিন্তু আসলে পর্তুগালের সম্ভবত আমরা যে ম্যাচগুলো নিয়ে আলোচনাও করেছি, তাদের কিন্তু কোঅর্ডিনেশনে এবং তাদের টিমের মাঝে আন্ডারস্ট্যান্ডিং এর কিন্তু একটা কমতি ছিল। হ্যাঁ, খুবই স্বাভাবিক। আমি যেটা বলছিলাম যে পর্তুগাল কিন্তু তাদের গোলবারে মোটে একটা ক্লিনিক্যাল আক্রমণ করেছিল। আপনি
দেখেন রোমেলু লুকাকু কিন্তু গোল পেয়েছে, কিন্তু তিনি কিন্তু স্টার্টিং করতে পারছে না, বয়স একটা ফ্যাক্টর রয়েছে। আপনি যদি দেখেন মানে আলেহান্দ্রো গ্রিমালদো, যদিও তিনি একাদশের সুযোগ পাবেন কিনা হয়তো এই স্কোয়াডে খেলাবেন না, আপনি যদি তাদের মিডফিল্ড দেখেন ফেরান তোরেস, নিকো উইলিয়ামস, যদিও নিকো উইলিয়ামসের এই জায়গাটায় হয়তো নিকো উইলিয়ামস নয়, এখানে ওরা বায়াজাল এবং এখানে হয়তো লামিন ইয়ামাল থাকবেন, যে আমরা সেই স্কোয়াডটা একটু দেওয়ার চেষ্টা করি সারা। তো যেটা বলছিলাম যে আপনি যদি দেখেন, আমার মনে হয় না এই বেলজিয়াম অন্তত এই স্পেনের জন্য হারানোর মতো সক্ষমতা রাখে। বেলজিয়ামের গোল্ডেন প্রজন্ম, সেই 18 গোল্ডেন প্রজন্ম, তারা ব্রাজিলকে হারিয়েছিল, সেমি খেলেছিল, সেই প্রজন্ম আসলে ওই কোচটা, আপনি একটু বেলজিয়ামের কোচের কথা বলছিলেন, ওই কোচ ছিলেন রবার্তো মার্টিনেজ, যিনি কিনা পর্তুগালের হয়ে কিছুই করতে পারেননি। অতএব আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তবে রিমন যেটা বলছিলেন যে আসলে বেলজিয়াম পিছিয়ে থাকবে, অবশ্যই লুকাকু আপনি বলছিলেন যে অভিজ্ঞতা কিংবা বয়সের ভারে তিনি হয়তোবা শুরু করতে পারছেন না। আরও একটা হয়তোবা দুর্বলতার জায়গা ডি ব্রুইনা, কিন্তু তিনি ইনজিওর, তিনি এই ম্যাচে আসলে খেলছেন কি না, শেষ ম্যাচটা তিনি আসলে খেলতে পারেননি, এটা নিয়ে এখনো শিওর না। ওনানা তিনিও কিন্তু ইনজিওর্ড হয়েছেন যুক্তরাষ্ট্র ম্যাচে, তিনিও কিন্তু তাকে উঠিয়ে নিতে হয়েছে, তাকে নিয়েও একটা শঙ্কা আছে। তবে আমার কাছে আমার ধারণা এই টিমটার সবথেকে বড় শক্তি এই যে এই জায়গাটায় ডি বক্সে সামনে দাঁড়িয়ে আছেন, তাকে নিয়ে কি বলবেন? থিবো কুর্তোয়াকে নিয়ে আপনি যদি রিয়াল মাদ্রিদ ফ্যান নাও হন, থিবো কুর্তোয়াকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই, সম্ভাব্য সব শিরোপায় তিনি জিতিয়েছেন। এবং এখন পর্যন্ত দেখেন আপনি বেলজিয়াম দলটা হয়তো আমেরিকার বিপক্ষে তাদের 4-1 ছিল, কিন্তু ওই ম্যাচে তিনি 6টা একেবারে ক্লিনিক্যাল তিনি সেভ করেছেন। থিবো কুর্তোয়াকে নিয়ে বারবারই বলার কিছু নেই। তবে ডেভিড রায়া, আমার মনে হয় যে এবারের যদি তারা কোনো একটা গোল, আসলে ডেভিড রায়াতে সেভাবে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেননি, সব মিলিয়ে টোটাল আমি যখন এখানে আসছিলাম দেখছিলাম যে সব মিলিয়ে 7টা, অর্থাৎ যে কটা ম্যাচ খেলে সব মিলিয়ে 7বার আসলে বলার মতো আক্রমণ ডেভিড রায়ার কাছে এসেছে, কোনো গোল হজম করেনি। মূল লড়াইটা আজকের ম্যাচে আমার যেটা মনে হচ্ছে যে মূল লড়াইটা হবে বেলজিয়ামের মিডফিল্ডের সঙ্গে স্পেনের আসলে মিডফিল্ডের, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে ফরমেশনও যেহেতু সেই ক্ষেত্রে স্পেনের আসলে কিভাবে তারা যে প্লে মেকিংটা করবে কিংবা এটাকে তারা উঠবে, সেই জায়গাটায় কিভাবে তারা নিজেদেরকে কাজে লাগাবে। বেলজিয়ামের আমরা জানি 2 উইং কিন্তু অ্যাটাকে চলে যায়, লুকাকু চলে যান, সেই জায়গায় একটা গ্যাপ থাকে। এই ক্ষেত্রে স্পেনের ডিফেন্স এবং মিডফিল্ডের প্ল্যানিংটা বলছি আপনাকে। এখানে আপনি যদি সবশেষ পর্তুগালের ম্যাচে কুকুরিয়াকে আমরা একটু দেখতে চাই, মার্কোস কুকুরিয়া, আপনি যদি দেখেন কুকুরিয়া তো লেফট ব্যাক, এই পাওলো কুরবাসির জায়গা অবশ্য না। আপনি যদি দেখেন সবশেষ ম্যাচটা কুকুরিয়া, আপনি যেহেতু আলেহান্দ্রো গ্রিমালদো, যদিও আমি বলছি স্টার্টিং লাইন আপে তিনি সেভাবে সুযোগ পাননি, কুকুরিয়াকে আমরা দেখেছি ফেরান তোরেসকে, এই যেহেতু এখানে বারবার বল দিচ্ছে, এবং যখন যদি আপনার এই লোরেন্তো যখন বারবার এই উইং দিয়ে ঢুকে যাচ্ছে, আমরা হয়তো একটা এডিটের অপশন ছিল, আমরা ব্যাকে যদি যাই সারা, যেটা বলছিলাম যে এর আগের ম্যাচে কুকুরিয়ার রেটিং ছিল 8.7। জি, অনেক মানে এই কুকুরিয়াকে যদি আমরা নিশ্চয়ই আমরা ব্যাক, জি যেটা বলছিলেন রিমন, যে কুকুরিয়াকে যদি আমরা সবশেষ ম্যাচে ফেরান তোরেস এবং কুকুরিয়ার যে কম্বিনেশনটা, সে কম্বিনেশনটা যদি ঠিক মতো হয়, আমার মনে হয় যে অন্তত এই ম্যাচের ফলাফল একক আসলে হবে অনেকটা। মিডফিল্ডের লড়াইয়ের কথা বলছিলাম, আরও একজন ব্যক্তি তিনি আছেন এবং আলোটা তিনি আসলে কেড়ে নিচ্ছেন, লামিনে ইয়ামাল, তাকে নিয়ে আসলে আটকানোর ক্ষেত্রে বেলজিয়ামের কি প্ল্যানিং হতে যাচ্ছে? দেখেন লামিনে ইয়ামালকে আপনি চাইলেই আটকাতে পারবেন না, বয়স মাত্র 21 হয়নি, এখন তরুণ একজন ফুটবলার। সেই লামিনে ইয়ামাল একটা বিশ্বকাপ অলরেডি খেলেছেন, ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। লামিন ইয়ামালকে নিয়ে আসলে আলাদা করে পরিকল্পনা করে না আপনি কিছু করতে পারবেন না, যেমনটা আপনি আর্লিং হল্যান্ডকে নিয়ে পরিকল্পনা করে কিছু করতে পারবেন না, যেমনটা আপনি হ্যারি কেইনকে নিয়ে পরিকল্পনা করে করতে পারবেন না, মেসিকে নিয়ে পরিকল্পনা করে করতে পারবেন না। কারণ লামিন ইয়ামালের যে বয়স, লামিন ইয়ামালের এবার যে পারফরমেন্স আমরা যদি দেখি, এবার বিশ্বকাপে লামিন ইয়ামালের পারফরমেন্সটা, যদিও আমাদের ম্যানেজার মুডে নেই, সবকিছু মিলিয়ে আসলে আমার মনে হয় যে কঠিন চ্যালেঞ্জে অপেক্ষা করছে, বিশেষ করে থ্রেইট তাদের যে ডিফেন্সের, এবং যদি আমি ডিভাস্ট বেলজিয়ামের এবারের ডিফেন্সের যিনি সবচেয়ে খেলছেন লেফট উইংয়ে, তারই আসলে মূল চ্যালেঞ্জটা থাকবে লামিন ইয়ামালকে থামানোর জন্য। কিন্তু লামিন ইয়ামালের মতো ফুটবলারকে আসলে আপনি কোনো প্ল্যানিং করে থামাতে পারবেন না স্যার। রিমন, আরও একটা জিনিস আপনি যদি দেখেন, এবারে বিশ্বকাপে শেষ 8টা দল কিন্তু এখন পর্যন্ত খেলছে, এবং 8টা দলের মাঝে একটি দল আছেন ল্যাটিন আমেরিকা থেকে, সেটা হচ্ছে আর্জেন্টিনা। এছাড়া বাকি যে দলগুলো আছে
ইউরোপিয়ান টিম একপাক্ষিক হয়ে গেল নাকি পুরো বিশ্বকাপটা, এবং সেটার চলটাই কি চলে আসছে নাকি? দেখেন, বিশ্বকাপে আসলে বরাবরই হয় লাতিন, তা নাহলে ইউরোপিয়ানরা ডোমিনেট করেছে। এবার নতুন করে আসলে আশার আলো দেখা যাচ্ছিল আফ্রিকান দলগুলো, কারণ আপনি জানেন যে 10টা আফ্রিকান দল এবার অংশগ্রহণ করেছিল এবং সেখান থেকে 9টা দলই কিন্তু রাউন্ড অফ 32 নিশ্চিত করেছিল। এশিয়ায় যে সংখ্যাটা ছিল মোটে 2টা, অর্থাৎ জাপান এবং অস্ট্রেলিয়া। সেখান থেকে কিন্তু এক মরক্কো এসেছে কোয়ার্টার ফাইনালে, আর কোনো দলই কিন্তু কোয়ার্টার ফাইনালে আসতে পারেনি। আপনি লাতিন দলগুলোর কথা বলছিলেন, দেখেন এই ইউরোপের দলগুলোর ম্যাক্সিমাম আসলে লাতিন ফুটবলারদের দীর্ঘ একটা সময় ধরে, লাতিন দল সবশেষ বিশ্বকাপ জিতেছে আমরা যদি আর্জেন্টিনা বাদ দিই তাহলে কিন্তু 2002 সালে ব্রাজিল, এরপরে কিন্তু আর কোনো লাতিন দল জিততে পারেনি, সবশেষ আর্জেন্টিনা জিতেছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ফুটবলাররা না সবাই ইউরোপিয়ান লিগে খেলে, এই ফুটবলারদের একেবারে হাতের তালুর মতো চেনে। এবারও আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে এবারও বোধহয় লাতিন কোনো দল জিততে পারবে না। আমারও এবারও মনে হয় যে ইউরোপের কোনো দলই জিতবে, তবে সেক্ষেত্রে অনেক বড় প্রশ্ন কারা জিতবে। আপনি যদি বলেন যে সবচেয়ে বড় পরীক্ষাটা বোধহয় আমার মনে হয় আর্জেন্টিনার জন্য অপেক্ষা করবে সেমিফাইনালে, যদি ইংল্যান্ডের সঙ্গে তাদের ম্যাচটা হয়। সারা আমরা যদি এই ম্যাচের বাইরেও এখান থেকে আপনি রিমন কাকে এগিয়ে রাখবেন, এবং স্পেন বেলজিয়ামের ক্ষেত্রে কাকে ফেভারিট ধরছেন, কত গোলে তারা জয়ী হতে পারে? স্পেন যেহেতু এবার বিশ্বকাপে কোনো গোল হজম করেনি, আজকে বেলজিয়ামের টোটাল আমরা যদি যে সবশেষ ইউএস এর বিপক্ষে ম্যাচের যদি কথা বলি, আমার মনে হয় যে এই ম্যাচ অন্তত 2-1 স্পেন। এবং এবার বিশ্বকাপে কাকে এগিয়ে রাখছেন, আমার মনে হয় যে সবাই আর্জেন্টিনাকে হয়তো এগিয়ে রাখছে, তবে আমার বাজি হচ্ছে স্পেনে, আমার বাজি হচ্ছে কি ফ্রান্সে, দুঃখিত। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এবার বিশ্বকাপ হবে অল ইউরোপিয়ান বিশ্বকাপ, এবং ইংল্যান্ড এবং ফ্রান্সই এবার বিশ্বকাপের ফাইনাল খেলবে। ইংল্যান্ডের কথা যেহেতু এসেছে, নরওয়ের সাথে তারা ইংল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে একদিন বাদে সেই ম্যাচ। আমরা ইংল্যান্ডকে নিয়েও যেহেতু কথা বলছি, ইংল্যান্ডের যে লাইন আপ এবং ইংল্যান্ড যেভাবে আসলে এগিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ইংল্যান্ড যদি বিশ্বকাপ জেতে, সেই ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানোর ক্ষেত্রে ইংল্যান্ডের কি ধরনের খেলার প্ল্যানিং হতে পারে? এবারের বিশ্বকাপে যদি ফ্রান্সকে কোনো দল চ্যালেঞ্জ জানাতে পারে সারা, সেটা কেবলমাত্র ইংল্যান্ড। এ কারণে বলছি, আপনি যদি ইংল্যান্ডের একেবারে খেলা দেখেন, শুরু থেকে যদি খেলা দেখেন, তাহলে এই একটা দলই রয়েছে। আপনি নরওয়ের কথা বলতে পারেন, তারা ব্রাজিলের সঙ্গে এক্সট্রাঅর্ডিনারি ফুটবল খেলেছে। প্ল্যানিং এর যদি কথা বলেন, আসলে মূল লড়াইটা হবে ফ্রান্সের অ্যাটাকিং এবং ইংল্যান্ডের অ্যাটাকিং। আপনি হ্যারি কেইনের কথা বলছিলেন, নিশ্চয়ই হ্যারি কেইন রয়েছে, গর্ডনকে আমরা দেখতে পাচ্ছি, জুড বেলিংহ্যাম আগের ম্যাচে জোড়া গোল করেছেন, যদিও হেন্ডারসন তিনি ইনজুরির কারণে ফিরে গেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মূল লড়াইটা হবে তোর তারুণ্যের। বুকায়ো সাকা সবশেষ ম্যাচে স্টার্টিং লাইন আপে তিনি কি খেলেছেন সবাই সেটা দেখেছে। ডেক্লান রাইস দারুণ ফর্মে রয়েছেন। আমার মনে হয়, অন্তত আমার কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, এবার বিশ্বকাপে ইংল্যান্ড এবং ফ্রান্সের ফাইনাল দেখার মতো এক্সাইটিং বোধহয় আর কিছু হবে না স্যার। অল ইউরোপিয়ান একটা ফাইনালের দিকে যদি আমরা যাই, ম্যানেজার মোডে আমরা একটু স্পেন বেলজিয়াম ম্যাচে আপনি বলছিলেন কুকুরিয়াকে নিয়ে। কুকুরিয়া আসলে এই ম্যাচে যদি দুর্দান্ত পারফর্ম করেন, এবং ডিফেন্সের একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এখানে বেলজিয়ামের জন্য অপেক্ষা করছে। ডি ব্রুইনা এবং লুকাকুর যে জুটিটা, এই বেলজিয়ামের যে অ্যাটাকিং লাইন এবং যে প্লে মেকিংয়ের মূল জায়গাটা বেলজিয়াম তারা আসলে করে, এক্ষেত্রে আসলে শুধু কি ডিফেন্স লাইনের জায়গায় বা কিংবা অ্যাটাকিং লাইনের ক্ষেত্রে কি ধরনের প্লে মেকিংয়ে তারা আসতে পারে স্পেন? আপনি দেখেন স্পেন মানে বেলজিয়াম, দেখেন কেভিন ডি ব্রুইনার কথা আপনি শুরুতে বলছিলেন যে তার কিন্তু একটা ইনজুরি কনসার্ন রয়েছে। রোমেলু লুকাকুর বয়স অলমোস্ট 35 এর প্লাস, তো তারও আসলে তিনি ফুল টাইম ম্যাচ টাইম পাচ্ছেন না, যে কারণে কুকুরিয়াকে বিট করা খুবই কঠিন হবে। আপনি যদি এবারের বিশ্বকাপের বাকি উরুগুয়ের সঙ্গে ম্যাচটাই আপনি দেখেন সারা, উরুগুয়ের সেই ম্যাচে কুকুরিয়ার রেটিং ছিল এবারের বিশ্বকাপের হাইয়েস্ট রেটিং 9.1। সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে কুকুরিয়া তার ফর্মটা একদমই ভালো যায়নি। নেশনস লিগও আসলে তিনি যে পর্তুগালের সঙ্গে নেশনস লিগের ফাইনাল হেরেছেন, এরপর থেকে কোরিয়া না অন্য মানুষ। এবং আমার মনে হয় যে কেভিন ডি ব্রুইনা শুধু নয়, আপনি ক্যাটেলবারে এই প্লেয়ারটাকে আসলে আপনাকে আটকাতে হবে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে, যদি আপনি এই ম্যাচটার কথা বলেন, বেলজিয়াম একটা চ্যালেঞ্জ জানাতে পারবে। বেলজিয়াম খুব একটা বোধহয় না চ্যালেঞ্জ জানাতে পারবে স্যার। একপাক্ষিক যদি ম্যাচে আমরা যাই, স্পেনও যদি আসলে বিশ্বকাপের দিকে এগিয়ে যায়, রিমন, ফ্রান্স এবং আমরা একটু চ্যাম্পিয়ন্স প্রেডিক্টের দিকেও যেতে চাই। পাশাপাশি আরো একটা প্রেডিক্ট কিন্তু খুব এগিয়ে গেছে সারা, সেটা হচ্ছে কে আসলে গোল্ডেন বুট এবং গোল্ডেন বল জিতবে। কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি দুজনেই গোল স্কোরার যদি কথা বলি, তারা দুজনেই একটা গোল বোধহয় এমবাপ্পের কম না, দুজনেই বোধহয় 8 গোল করেছেন, দুজনেই 8 গোল। মেসির 9 গোল আছে, 1 গোল পিছিয়ে আছেন। আচ্ছা, হ্যারি কেইন বোধহয় 7 গোল। জি,
সবকিছু মিলে এই লড়াইটা কোথায় জমে উঠবে? আপনি প্রেডিকশনের কথা বলছিলেন, এখানে তো ইতোমধ্যে আমি যদি ফ্রান্সের কথা বলি, এটা তো জিতে গেছে। ওখান থেকে আপনি নরওয়ে ইংল্যান্ডকেই বেছে নিতে পারেন, ওকে, অন্তত আর্জেন্টিনা নিঃসন্দেহে আপনি বলছেন। এবং এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমি আপনাকে আগেই প্রেডিক্ট করেছিলাম যে অল ইউরোপিয়ান ফাইনাল হবে, এবং আমার বাজি তো এখানে অবশ্যই ফ্রান্স, ওকে, এখানে ইংল্যান্ড। ইটস আপনি কামিং হোম। বলছেন ইটস কামিং হোম, ওকে। It's coming কিন্তু যেভাবে আসলে বিশ্বকাপটা চলছে এবং লিওনেল মেসিকে নিয়ে আসলে ঘুরে ফিরে যেভাবে কথা না বললেই নয়, এই বিশ্বকাপে তিনি যেভাবে আসলে নিজেকে প্রতি ম্যাচে নতুন পেনাল্টি পাচ্ছে, করে- পেনাল্টি মিস করছেন, গোল করছেন। জি জি, নতুন করে আসলে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। এবং আর্জেন্টিনার পুরো দল, শুরু থেকে বলা হচ্ছিল আসলে আর্জেন্টিনার দলটা নিজেদেরকে মেলে ধরতে পারছে না, তবে শেষ ম্যাচে তারা আসলে যেভাবে খেলছে এটা নিয়ে অনেক তর্ক রয়েছে। তার আগের ম্যাচে কাবো ভার্দের সঙ্গে ম্যাচ নিয়ে অনেক তর্ক বিতর্ক তর্ক হয়েছে। বিতর্ক ওভারঅল হয়েছে। গোটা টুর্নামেন্টে আর্জেন্টিনার দলটাকে নিয়ে এটা নিয়ে আসলে আরেকটু কথা বলতে চাই, যেভাবে বিতর্কিত হচ্ছে এবারের আমি দেখেন বিশ্বকাপটা। গতকালকের ম্যাচেও কিন্তু বিতর্ক ছিল, যে গোলটা ফ্রান্স প্রথম দিয়েছে ওটাও কিন্তু একটা হ্যান্ডবল ছিল, হাতে লেগেছিল। আশরাফ হাকিমি বারবার দেখেছি এসে রেফারির কাছে বলছেন যে সেটা হ্যান্ডবল, শেষ পর্যন্ত সেটি কিন্তু গোলই দেওয়া হয়েছে। কিন্তু একইভাবে আর্জেন্টিনার বিপক্ষে যে সবশেষ ম্যাচটা ছিল ইজিপ্টের, সে ম্যাচেও কিন্তু ফাউলের পরে গোল করেছিল ইজিপ্ট, শেষ পর্যন্ত সে গোলটা বাতিল করা হয়েছিল। দেখেন বড় দলগুলো সবসময় একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। আপনি সচিন টেন্ডুলকারকে এলবিডব্লিউ আউট দেওয়ার সময় একজন আম্পায়ার যতখানি ভাববেন, হয়তো বাংলাদেশের হান্নান সরকার বা যে কোনো একজনকে সেই এলবিডব্লিউতে আউট দেওয়ার সময় ততটা ভাববেন না। খুবই স্বাভাবিক এটা শুধুমাত্র সচিন নয়, ব্রাজিলের ক্ষেত্রেও একই, শুধুমাত্র আর্জেন্টিনা নয়, বড় দলগুলো সবসময় একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। তবে এবার বিশ্বকাপে যেন সেটা একেবারে ওপেন আইতে অনেক বেশি একটু বোধহয় ধরা পড়েছে তারা। এভাবে আসলে বিতর্কিত যেভাবে হচ্ছে বিশ্বকাপটা, এই বিশ্বকাপে বিতর্ক ছাপিয়ে যদি আর্জেন্টিনাকে ফাইনালে উঠে যায়, আরো যদি একটা তাহলে দিস দ্য ভেরি ফার্স্ট টাইম পরপর দুই বিশ্বকাপে একই প্রতিপক্ষ, দুই ফাইনালিস্টই হবে। এবং আমার ব্যক্তিগত ধারণা যেটা বলছে এভাবেই দুই বিশ্বকাপে আসলে পরপর যদি এইভাবে হয় তাহলে এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এবারও। ঠিক আছে, তবে আরো একটা যদি আমরা প্রেডিকশনে এগিয়ে যাই, সেক্ষেত্রে যদি ফ্রান্সকে যদি স্পেন রুখে দেয়, এবং এই স্পেনের খেলাটা আসলে সেমিতে কেমন হবে সেটা কিন্তু নির্ধারিত হয়ে যাবে স্পেনের আজকের ম্যাচটা দেখলে। তারা আসলে কিভাবে শক্তিশালী তাদের শক্তি প্রদর্শন করবে সেটার উপর নির্ভর করে। আশা করছি দুটো বিশ্বকাপে পরপর একই প্রতিপক্ষ আমরা পাবো না ফাইনালে। মাহবুব রিবন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ম্যাচ অ্যানালিসিসে আমাদের সাথে যুক্ত হবার জন্য।